আমি বিধবা হয়েছি আজ থেকে 5 বছর আগে। না আমার কোনো সন্তান আছে, আর না আমি দ্বিতীয় বিয়ের কথা কখনো চিন্তা করেছি। আমি আমার শাশুড়িমার সাথে শ্বশুর বাড়িতেই থাকি। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম, তাই মৃত্যুর পরও আমি রোজ রাতে ওর শার্ট বুকে জড়িয়ে ঘুমাতাম, আর পাশে রাখতাম ওর একটা ফটো। কিন্তু কয়েকদিন ধরে আমার শরীরটা একদম ভালো যাচ্ছিল না। সকালে ঘুম থেকে উঠলেই মাথা ঘোরে, বমি বমি লাগে, আর পেটে হালকা ব্যথা হয়। একদিন আমি ডাক্তারের কাছে গেলাম। তিনি কিছু টেস্ট করালেন আর বললেন, আপনি তো প্রেগনেন্ট। এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি তো বিধবা, তাছাড়া বাড়িতে কোনো পুরুষ মানুষও নেই। তাহলে এটা কিভাবে সম্ভব? আমি বাড়ি চলে আসলাম, কিন্তু এই ব্যাপারে কাউকে কিছুই জানালাম না। সেদিন রাতে আমার আর ঘুম আসলো না। প্রতিদিনের মতো আজও স্বামীর একটা জামা বুকে জড়িয়ে শুয়েছিলাম। আমার দু চোখ দিয়ে শুধু জল ঝরে পড়ছিল। তখনই আমি বুঝতে পারলাম কেউ যেন আমাকে স্পর্শ করছে। আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম, আর চোখের সামনে যাকে দেখলাম তাকে দেখে তো, কারণ সে ছিল আমার নাম সঙ্গীতা। আমরা 2 বোন। আজ ছিল আমার দিদি সুমিতার বিয়ে। এটা ছিল আমাদের পরিবারের প্রথম বিয়ে, তাই সবাই খুব মজা করছিলাম। আমরা সব বোনেরা মিলে ঠিক করেছিলাম গেট ধরার সময় জামাইবাবুর কাছ থেকে 10,000 টাকার কম নেব না, কারণ আমার জামাইবাবু খুব বড় লোক। তাছাড়া সব ভাই বোনেদের মধ্যে এটাই ছিল প্রথম বিয়ে। বিকেলবেলা মেকআপ আর্টিস্ট দিদিকে সাজিয়ে চলে গেলে ও নিজের রুমেই বসেছিল। আমিও সবুজ রঙের একটা শাড়ি পরে সেজেগুজে ভাই বোনেদের সাথে গেট ধরার প্ল্যান করছিলাম। হঠাৎ মা আমার হাত ধরে নিজের ঘরে নিয়ে গেলেন। মাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছিল যেন উনি কাঁদছিলেন। আমি জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে, সব ঠিক আছে তো? আমার প্রশ্ন শুনে মা হাউ হাউ করে কেঁদে ফেললেন। তারপর মা আমার হাতে একটা চিঠি তুলে দিলেন। আমি তাড়াতাড়ি চিঠিটা খুলে পড়লাম। সেটা ছিল আমার দিদির লেখা। চিঠিতে লেখা ছিল, মা আমাকে ক্ষমা করে দিও। আমি রজতকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। নিজের ভালোবাসার সঙ্গে আপোষ করে তোমাদের পছন্দ করা ছেলের সাথে বিয়ে করব বলে ঠিক করেছিলাম। কিন্তু আজও বলেছে যদি আমি তার সাথে পালিয়ে না যাই, ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। মা আমি এটা হতে দিতে পারি না। তাই আমি আমার ভালোবাসার মানুষের সাথে চলে যাচ্ছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। চিঠি পড়ে আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। মা আমাকে বললেন, সোনালি তুই তো সবসময় সুমিতার সাথেই থাকতিস। তুই কি আগে থেকেই জানতিস যে ও এই রকম কাজ করবে? আমি কাঁদতে কাঁদতে বললাম, মা আমি তোমার দিব্যি খেয়ে বলছি, আমি কিছুই জানতাম না। যদি জানতাম তাহলে দিদিকে আমি কখনো যেতে দিতাম না। মা বললেন, এখন আমাদের আর কোনো পথ নেই। তোর বাবার মান সম্মান শেষ হয়ে যাবে। বল এখন আমরা কি করব? আমি বললাম, মা আমি জানি না আমাদের কি করা উচিত, কিন্তু তুমি যা বলবে আমি তাই করব। মা আমার মাথায় হাত রেখে বললেন, বাবার সম্মান এখন শুধু তুই বাঁচাতে পারিস। সুমিতার জায়গায় তুই কোণে সেজে বিয়ের পিঁড়িতে বস। মায়ের কথা শুনে আমি অবাক হয়ে গেছিলাম। আমি ভাবতেও পারিনি মা এমন কিছু বলবে। আমি বললাম, মা এটা কিভাবে সম্ভব? বিয়ের পরে যখন শ্বশুরবাড়ির লোকেরা জানতে পারবে যে বিয়েতে মেয়ে বদল করা হয়েছে, তখন ওরা আমার সঙ্গে কি ব্যবহার করবে? ওরা তো আমার জীবন দুর্বিষহ করে তুলবে। মা বললেন, তুই তো জানিস তোর বাবা হার্টের রোগী। এই ধাক্কা তোর বাবা সহ্য করতে পারবে না। এখন তোর কি ইচ্ছা বল? তুই কি আমাকে বিধবা দেখতে চাস, নাকি কনের সাজে বিয়ের পিঁড়িতে বসতে চাস? আমি আর কিছুই বলতে পারলাম না। বাবার সম্মানের কথা ভেবে
আমি আমার নিজের সুখ বিসর্জন দিলাম। আমি জানতাম যে এটা শ্বশুরবাড়ির লোকের সঙ্গে প্রতারণা হবে, তবুও আমাদের আর কিছুই করার ছিল না। আমি বেনারসি পরে বিয়ের পিঁড়িতে বসলাম, তবে নিজের মাথার ওড়নাটা একটু বেশি নিচে নামিয়ে রেখেছিলাম, যাতে কেউ আমাকে চিনতে না পারে। আমি শুধু ভাবছিলাম, যখন বর খোমটা তুলবে তখন কি হবে? যদি আমার বাবা মাকে অপমান করে? এই সব চিন্তাই আমার মাথায় ঘোরাফেরা করছিল। শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন হলো। মা ছাড়া আর কেউই জানতো না যে আমি সুমিতা না, আমি সঙ্গীতা। কিছুক্ষণের মধ্যেই আমি রজতদের বাড়ি পৌঁছে গেলাম। আমার শাশুড়ি আমাকে আত্মীয়দের সামনে নিয়ে গিয়ে কিছু নিয়মকানুন পালন করতে বললেন। আমি কি করব বুঝতে না পেরে মাথা ঘোরানোর নাটক করলাম। আমার অবস্থা দেখে রজত আমার শাশুড়িকে বলল, মা, আজ থাক, সুমিতা খুব ক্লান্ত হয়ে আছে। বাকি যা আচার অনুষ্ঠান আছে তা কাল করো। আমার শ্বশুরবাড়ি অবাঙালি, তাই এখানে কালরাত্রি বলে কোনো নিয়ম ছিল না। রজত নিজেই আমাকে রুমে নিয়ে গেল আর বলল, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। আমার তো খুব ভয় করছিল, কারণ এবার তো সবাই জেনে যাবে যে আমি সোনালি। আমি চুপচাপ খাটে শুয়ে পড়লাম। কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। সকালে এক ঝটকায় আমার ঘুম ভেঙে গেল। দেখি রজত সামনে দাঁড়িয়ে। এ কি সোনালি, তুমি এখানে কি করছো? সুমিতা কোথায়? আমি কাঁদতে কাঁদতে বললাম, দিদি বিয়ের দিন সন্ধ্যায় বাড়ি থেকে পালিয়ে গেছিল। আমরা কিছুই জানতাম না। মা আমাকে দিদির লেখা চিঠি দিয়েছিলেন, যেখানে লেখা ছিল দিদি অন্য একজনকে ভালোবাসে, তাই ও আপনাকে বিয়ে করতে চায় না। মা খুব চিন্তায় পড়ে গেছিলেন। বাবার সম্মান রক্ষার জন্য মা দিদির জায়গায় আমাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেন। আমার কথা শুনে রজত চুপ করে খাটে বসে পড়ল। কিছুক্ষণ পর বলল, যখন সিঁদুরদান হচ্ছিল তখনই আমার একটু সন্দেহ হয়েছিল। কেন ঠাকুরমশাই সুমিতা না বলে সোনালি বলল? কিন্তু আমি ভাবলাম হয়তো আমি ভুল শুনেছি। আমি বললাম, মা নিজেই ঠাকুরমশাইকে সব জানিয়েছিল, তাই ঠাকুরমশাই আমার নাম নিয়েই বিয়ে পড়িয়েছেন। আমার সব কথা শুনে রজত বলল, এটা ঠিক যে তোমার বাড়ির লোক এই সত্যিটা আমাদের আগে না জানিয়ে অন্যায় করেছে, কিন্তু তুমি নিজের মা বাবার কথা ভেবে যা করেছো তাকে আমি সম্মান জানাই। তুমি শুধু তোমার মা বাবার সম্মানই বাঁচাওনি, আমাদের অপমান হওয়ার থেকেও বাঁচিয়েছ। তুমি খুব বুদ্ধিমতী একটা মেয়ে, তাই আমার তোমাকে গ্রহণ করতে কোনো আপত্তি নেই। রজতের কথা শুনে আমি খুব অবাক হয়ে গেছিলাম। আমি ভাবতে পারিনি কেউ এমন পরিস্থিতিতে এতটা শান্ত থাকতে পারে। আমি বললাম, তুমি সত্যি আমাকে গ্রহণ করেছো? কিন্তু তোমার পছন্দ তো আমার দিদি ছিল। আমার কথা শুনে রজত বলল, আমাদের বিয়েটা অপ্রত্যাশিত ছিল ঠিকই, কিন্তু একবার ভেবে দেখো, যে কাজটা তোমার দিদি বিয়ের আগে করেছে সেটা যদি ও বিয়ের পরে করতো তাহলে কি হতো? তুমি এই বাড়িতে এখন আমার স্ত্রী হিসেবে এসেছো। আমি চাই তুমি নিজেকে এই বাড়ির বউ হিসেবেই মনে করো। ধীরে ধীরে আমাদের সম্পর্ক গড়ে উঠবে। আমি সময় নেব, কিন্তু আমি কথা দিচ্ছি তোমাকে কখনো অপমান হতে দেব না। তারপর রজত আমার মাথায় হাত রেখে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি মাকে তক্ষুনি ফোন করে সব বললাম। মা তো আমার কথা শুনে মনে একটু শান্তি পেলেন আর বললেন, ভালো থাকিস মা। তবে আমার শ্বশুরবাড়ির সবাই যখন এই ব্যাপারটা জানলো, ওনারা এটা মানতে পারল না। রজতকে বলল, তুই এক্ষুনি এই মেয়েকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে আয়। ওর বাবা মা বুঝুক যে ওনারা কি ভুল করেছে। রজত তখন বাড়ির সবাইকে বোঝালো আর বলল, সোনালীকে আমার সুমিতার থেকেও বেশি পছন্দ হয়েছে। যদি তোমরা ওকে অপমান করো তাহলে আমার সেটা ভালো লাগবে না। যাই হোক, শ্বশুরবাড়িতে খুব বড় করে বৌভাত হলো আমার। সব কিছুই ঠিক ছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম যে আমার শাশুড়ি মা
এখনও আমাকে ঠিক বাড়ির বউ হিসাবে মেনে নিতে পারেননি। কিন্তু আমি ধীরে ধীরে নিজের যত্ন আর ভালোবাসা দিয়ে শাশুড়ি বৌমার সম্পর্কটাকে ঠিক করে নিলাম। রজতের পোস্টিং ছিল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল ডিপার্টমেন্টে। ওকে বেশিরভাগ সময়ই নিজের ডিউটিতে থাকতে হতো। তবুও ও সময় পেলেই আমাকে ঘুরতে নিয়ে যেত, আমাকে বাপের বাড়ি নিয়ে যেত। কিন্তু হঠাৎ করেই ওর পোস্টিং মাওবাদী এলাকায় হয়ে গেল। রজত চলে যাওয়ার পর একদিন আমার শাশুড়ি আমার ঘরে এসে বললেন, বৌমা, আমার ছেলের তো বেশ কয়েক বছরের জন্য অন্য জায়গায় পোস্টিং হয়ে গেল, কিন্তু তুমি তো এখনও কোনো সুখবর দিলে না। ওনার কথা শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম আর বললাম, মা, এখনও তো কোনো সুখবর আসেনি। আমার কথা শুনে ওনার মুখটা কালো হয়ে গেল। আমার শাশুড়ি বললেন, বৌমা, তুমি তো জানোই আমার ছেলে কোন পোস্টে চাকরি করে। এই কাজে সবসময় ওর জীবন সংশয়ের ভয় থাকে। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, আমার ছেলের দীর্ঘায়ু হোক। কিন্তু মনের মধ্যে কোথাও যেন একটা দুশ্চিন্তা কাজ করে। তাই আমি চাই তোমাদের তাড়াতাড়ি একটা সন্তান হোক। শাশুড়ির কথা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, মা, দয়া করে আপনি এমন কথা বলবেন না, আমার খুব ভয় করে। আমার কথা শুনে শাশুড়ি মা বললেন, তুমি ভয় পেও না, সব ভালো হবে। তুমি এক কাজ করো, তুমি কয়েক বছরের জন্য রজতের কাছে গিয়ে থাকো। আমি না হয় আমার বোনের বাড়িতে চলে যাব। রজত তো ওখানে কোয়ার্টার পেয়েছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি তো শাশুড়ির কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি ভাবতাম হয়তো শাশুড়ি আমায় এখনও মেনে নিতে পারেননি, কিন্তু আমি ভুল ভাবতাম। আমার শাশুড়ি সেদিনই রজতকে ফোন করে বলে যে উনি আমাকে রজতের কাছে থাকার জন্য পাঠাচ্ছে। রজত আমাকে ফোন করে আর মজা করে বলে, সোনালি, তুমি মনে হয় আমায় ছাড়া থাকতে পারছো না, সারাদিন হয়তো তুমি কান্নাকাটি করো, তাই মা তোমাকে আমার কাছে পাঠানোর জন্য রাজি হয়ে গেছেন। আমি আজই তোমার আসার সব ব্যবস্থা করে সন্ধ্যায় ফোন করব। রজতের মুখে এই কথা শুনে আমি খুব খুশি হলাম। তারপর আর একটুও সময় নষ্ট না করে নিজের জামা কাপড় গুছিয়ে নিলাম। রজত সন্ধ্যার সময় ফোন করবে বলেছিল, আমার যাওয়ার কি ব্যবস্থা হলো সেটা জানানোর জন্য। ঠিক সন্ধ্যা 7টায় রজতের ফোন থেকে কল এলো। আমি তাড়াতাড়ি ফোনটা ধরে হ্যালো বলতেই ওপার থেকে যে আওয়াজটা এলো সেটা রজতের ছিল না। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে বলছেন? উনি বললেন, এটা কি রজতের বাড়ির নাম্বার? আমি বললাম, হ্যাঁ, আমি ওনার ওয়াইফ বলছি। কথাটা শুনে উনি একটু চুপ করে থেকে বললেন, কথাটা খুবই দুঃখজনক, তবুও বলতে হবে। রজত আজ বিকেলে একটা মিশনে গেছিল, আর সেখানেই মাওবাদীর হাতে রজতের মৃত্যু হয়েছে। ওরা রজতকে গুলি করে জ্বালিয়ে দিয়েছে। উনি আর এই পৃথিবীতে নেই। এই কথা শুনে আমি পাথরের মতো দাঁড়িয়ে থাকলাম। আমার শাশুড়ি তাড়াতাড়ি করে আমার হাত থেকে ফোনটা নিলেন। কথাটা শুনে ওনারও অবস্থা ভালো ছিল না, তবুও কোনো মতে নিজেকে সামলে নিলেন আর আমাকে শান্ত করে বললেন, বৌমা, তুমি কেঁদো না, তোমার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছে, এটা তো তোমার জন্য গর্বের ব্যাপার। আমি তবুও কেঁদেই যাচ্ছিলাম। বুঝতে পারছিলাম না রজতকে ছেড়ে সারাটা জীবন কিভাবে কাটাবো। ও আমাকে খুব ভালোবাসতো। কিছুক্ষণ পর আমি নিজেকে শান্ত করে আমার শাশুড়িকে বললাম, আপনার ছেলে নেই তো কি হয়েছে, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার দেখাশোনা করব। আমি বাইরে গিয়ে ঠিক কোনো একটা কাজ জোগাড় করে নেব। কিন্তু সেটা আর করার দরকার পড়েনি। ততদিনে রজতের পেনশন চালু হয়ে গেছিল। তারপর থেকে আমরা বাড়িতে দুজনেই থাকতাম। বাড়ির সব দায়িত্ব আমি সামলাতাম। রজতের কথা খুব মনে পড়তো, কিন্তু আমি শাশুড়ির সামনে কখনো কাঁদতাম না। একদিন শাশুড়ি আমাকে বললেন, যদি রজতের একটা বাচ্চা থাকতো তাহলে আমাদের বাড়িটা এত খালি খালি লাগতো না। ওনার কথা শুনে আমিও এটাই ভাবলাম, সত্যি
যদি আমাদের একটা সন্তান থাকতো তাহলে আজ আমায় একা থাকতে হতো না। এভাবেই দিন কাটতে থাকলো। একদিন মা বাবা আমার শ্বশুরবাড়ি এলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। মা আমার শাশুড়ির সামনে হাত জোড় করে বললেন, দিদি, আমরা সোনালীকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। ওর পুরো জীবনটা পড়ে আছে। সারা জীবন তো আর আমরা বেঁচে থাকবো না। আমরা না থাকলে ওকে কে দেখবে? ওর ভবিষ্যতের কথা ভেবেই আমরা ওর আবার বিয়ে দিতে চাই। আপনি অনুমতি দিন যাতে আমরা ওর বিয়ে দিতে পারি। আমার শাশুড়ি আমার মাথায় হাত রেখে বলল, আপনারা ঠিকই বলেছেন। ওর বয়সই বা কত? তবে হ্যাঁ, আপনারা যখন এই মেয়েটার বিয়ে দেবেন তখন আমাকে নিমন্ত্রণ করতে ভুলবেন না কিন্তু। আমি তখন বললাম, মা, আমি তোমাদের সাথে যেতে পারবো না। রজত যাওয়ার আগে আমাকে বলে গেছিল যে মায়ের খেয়াল রেখো। আমি ওর কথার অমান্য করতে পারবো না। আমি এখানেই থাকবো, কোথাও যাব না। মা বাবা আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আমি ওদের কোনো কথাই শুনলাম না। সারাটা জীবন কাটানোর জন্য আমার কাছে রজতের স্মৃতিই যথেষ্ট ছিল। আমি আর নিজের জীবনে কাউকে চাই না। আমি রজতের ফটো আমার বুকে জড়িয়ে ঘুমাতাম আর মনে মনে রজতের সাথে অনেক কথা বলতাম। এইভাবেই আমার জীবনের 5 বছর কেটে গেল। ছেলে মারা যাওয়ার শোকে আমার শাশুড়ির শরীরটাও ধীরে ধীরে খারাপ হতে শুরু করলো। আমি ওনার খুব যত্ন নিতাম, কিন্তু কিছুদিন ধরে আমার শরীরটাও ঠিক ভালো যাচ্ছিল না। শাশুড়ি মা আমায় বললেন, বৌমা, তুমি একদম নিজের খেয়াল রাখো না। আগের থেকে কত রোগা হয়ে গেছো। আমি ওনার কথা শুনে হাসলাম, কিন্তু কিছুই বললাম না। একদিন আমার শাশুড়ি মা আমায় বললেন, বৌমা, আমার এই পৃথিবীতে বেশি দিন আর বাকি নেই। মা আমার, তুমি এবার দ্বিতীয় বিয়েতে রাজি হয়ে যাও, না হলে আমি যে মরেও শান্তি পাবো না। আমি বললাম, মা, আপনাকে আপনার মৃত ছেলের দিব্যি, আর কোনো দিনও আমাকে বিয়ের কথা বলবেন না। কিন্তু এখন আমার প্রায় সব সময় শরীর খারাপ থাকে, সব সময় বমি পায়, মাথা ঘোরায়। তবুও আমি এই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিতাম না। কিন্তু আমার শাশুড়ি এই ব্যাপারটা লক্ষ্য করলেন। শাশুড়ি আমায় পাশে বসিয়ে বললেন, আজ তুমি আমার সাথে ডাক্তারের কাছে যাবে। আমি মানা করলাম। তবুও শাশুড়ি মা বললেন, আজ আমি তোমার কোনো কথা শুনবো না। বিকেলে আমি শাশুড়ির সাথে ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু আমায় কিছু টেস্ট করালেন। তারপর আমায় চেক আপ করে বললেন, সুখবর আছে, আপনি প্রেগনেন্ট। এই কথা শুনে আমি আর শাশুড়ি মা দুজনেই অবাক হয়ে গেলাম। আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। আমার মাথায় এটাই চলছিল, এটা কি করে সম্ভব? আমরা দুজনে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসলাম, কিন্তু রাস্তায় আমরা দুজনে একটাও কথা বললাম না। বাড়ি ফিরে আমার শাশুড়ি আমাকে বললেন, মা, তুমি একদম চিন্তা করো না। তুমি ফোন করে এই বাচ্চার বাবাকে ডাকো, আমি তোমাদের বিয়ে দেব। তুমি আমার চিন্তা করো না, বাকি জীবনটা আমি ঠিক কাটিয়ে নেব। আমি শাশুড়িকে জড়িয়ে ধরে খুব কাঁদলাম আর বললাম, মা, রজত আমার জীবনের প্রথম আর শেষ পুরুষ। আমার সাথে কারোর কোনো সম্পর্ক নেই। হয়তো ডাক্তারবাবুর বুঝতে কিছু ভুল হয়েছে। আমার কথা শুনে শাশুড়ি মা বললেন, বৌমা, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার তো বাকি জীবনটা পড়ে আছে। ভালোই হয়েছে তুমি নিজেই নিজের জীবনসাথী খুঁজে নিয়েছো। আমি তো তোমাকে খারাপ ভাবছি না, তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তখন আমার স্বামীর একটা ফটো নিয়ে এসে তাকে ছুঁয়ে বলি, সত্যি বলছি মা, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আমার কথা শুনে আমার শাশুড়িও এবার চিন্তায় পড়ে গেলেন। উনি বললেন, বৌমা, আমাদের আজই এই অপরাধীকে খুঁজে বের করতে হবে। আজ থেকে তুমি আর আমি দুজনেই জেগে থাকব, দেখব এই জঘন্য কাজ কে করেছে। প্রতিদিনের মতো আজও আমি নিজের স্বামীর ফটো আর জামা বুকে জড়িয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুমালাম না। ঘুমের নাটক করে চোখ বন্ধ করে পড়ে থাকলাম। রাত তখন 1টা হবে। মনে হলো কেউ যেন আমার ঘরে ঢুকলো। আমি তাড়াতাড়ি করে উঠে বসলাম। ততক্ষণে সেই পুরুষটা
একটা রুমাল আমার নাকের কাছে নিয়ে এসেছে আমাকে অজ্ঞান করবে বলে। কিন্তু আমি উঠে বসেছি দেখে সে নিজের হাতটা সরিয়ে নিল। তারপর ঘরের আলোটা জ্বালিয়ে নিজের চোখের সামনে যাকে দেখলাম তাকে দেখে তো আমার মাথাই কাজ করছিল না। পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। কারণ যে আমার সামনে দাঁড়িয়ে ছিল সে আর কেউ নয়, আমার স্বামী রজত। ঠিক তখনই দরজা খুলে আমার শাশুড়িও আমার ঘরে চলে আসলো। উনি নিজের ছেলেকে দেখে অবাক হয়ে গেলেন আর দৌড়ে নিজের ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, বাবা তুই কোথায় চলে গেছিলিস? রজত বলল, তুমি তো জানোই মা আমি কোন পোস্টে চাকরি করি। হঠাৎ একদিন আমাদের কাছে খবর এলো মাওবাদীরা হামলা করবে। তাদের ধরার জন্যই আমাকে ছদ্মবেশ নিয়ে থাকতে হয়েছিল। সব কিছু ঠিকই ছিল, কিন্তু তুমি হঠাৎ বললে যে সোনালীকে আমার কাছে পাঠাবে, তাই আমাকে বাধ্য হয়ে নিজের মৃত্যুর নাটক করতে হলো। আমার মিশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি এত লজ্জিত যে বাড়ি আসতে পারছিলাম না। আমি তোমাদের দুজনকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু কি করব বলো মা, আমার কাজটাই তো এমন। তারপর আমি ঠিক করলাম সোনালী যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তোমরা এই বাচ্চার বাবাকে খোঁজার চেষ্টা করবে, আর তখন তোমরা আমার কাছে পৌঁছে যাবে। আর সেটাই হলো। সব শুনে আমার শাশুড়ি বলল, বাবা তুই আর আমাদের ছেড়ে কোথাও যাস না। এই বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। শাশুড়ি মা চলে গেলে রজত আমার পাশে এসে বসলো আর আমার হাতটা নিজের হাতের উপর নিয়ে বলল, সোনালী তুমি কি আমায় ক্ষমা করবে না? আমি রজতকে জড়িয়ে ধরে খুব কাঁদলাম। বললাম, তুমি কেন করলে আমার সাথে এমন? তুমি কেন আমায় ছেড়ে গেছিলে? এই 5টা বছর তোমায় ছাড়া কি করে কাটিয়েছি সেটা শুধু আমি জানি। রজত আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, ক্ষমা করে দাও আমায়। আমি তোমাকে ছেড়ে আর কোথাও কখনো যাব না। আজ আমি একটা ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছি। ভগবানকে অশেষ ধন্যবাদ, উনি আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছেন। বন্ধুরা, আশা করছি আজকের গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।